অনেক দিন কোথাও যাওয়া হয়নি, কিন্তু যেতে আমাদের হবেই। কিন্তু উত্তরবঙ্গে যাওয়া যাবে না, ওখানে তিস্তা উত্তাল। তাহলে আমরা যাব বকখালিতে। তো আমরা 31 জন মিলে ঠিক করলাম বকখালিতে যাব হই হট্টগোল করতে। সেই কথা অনুযায়ী 16ই জুলাই আর 17ই জুলাই দুটো ছুটির দিন, একটা ছিল রোববার, একটা ছিল সোমবার, আমরা বেরিয়ে পড়লাম বকখালির উদ্দেশ্যে। কিন্তু যেই আমরা সিঁথি থেকে বাসে উঠলাম তার কিছুক্ষণ পরেই যাই হোক, টায়ারটাও ফাটলো পেছনের বাসে, পেছনের চাকার একটা টায়ার ফেটেছে। তাই নিয়েই আমরা চলতে থাকলাম। প্রশান্ত দা যিনি গাড়ি চালাচ্ছিলেন, তিনি যে গাড়ির মালিক তাকে বললেন যে গাড়ির টায়ার ফেটেছে, তো উনি বললেন সিঁথিতে আবার এসো। তখন কিন্তু আমরা অনেকখানি এগিয়ে গেছি। আমাদের পয়েন্ট ছিল, পিক আপ পয়েন্ট ছিল 9টা। প্রথমে সিঁথি, তারপরে ছিল হলো বিনায়ক এনক্লেভ, তারপরে ছিল সিঁথির মোড়, তারপর লেক টাউন, তারপর 13 নম্বর ট্যাঙ্ক, তারপরে সায়েন্স সিটি, তারপরে ছিল ট্রায়াঙ্গুলার পার্ক, তারপরে বেহালা চৌরাস্তা, তারপরে বেহালা বাজার। তারপরে আমরা সেই পর থেকে আমাদের তারপরে যাত্রা শুরু হবে। তো আমরা তখন পৌঁছে গেছি লেক টাউন। লেক টাউন থেকে আর ফিরে আসা যায় না, তখন সমস্ত পয়েন্টে যারা যারা উঠবেন তারা কিন্তু পৌঁছে গেছেন। তো আমি বললাম তাহলে একটা কাজ করুন, ট্রায়াঙ্গুলার পার্কের পরে বেহালাটা অনেক দূর, তো এটা রোববার দিনের বাজার, তো ফাঁকা রাস্তা, আপনি ট্রায়াঙ্গুলার পার্ক বা রাসবিহারি। তখন প্রশান্ত দা ঠিক করলেন রাসবিহারিতেই আমাদের হবে চেঞ্জ। তখন ওনাদেরও টায়ারটা নিয়ে আসা শুরু হয়ে গেল। তো আমরা ট্রায়াঙ্গুলার পার্ক থেকে ভাস্কর স্যারকে উঠিয়ে রাসবিহারির মুখে গিয়ে খানিকটা দূরে দাঁড়ালাম। খানিকক্ষণ পরে টায়ার এলো এবং টায়ার ঠিক করে আবার আমাদের যাত্রা শুরু হলো। মানে হেভি যাত্রা। কতজন ছিলাম? 31 জন ছিলাম। 9টা পয়েন্ট স্টপেজ। তারপর আমরা সোজা চলতে শুরু করলাম বকখালির উদ্দেশ্যে। আর আমরা যাত্রা শুরু করেছিলাম ঠিক 7টা 30-এ। 7টা 30-এ যাত্রা শুরু করার কথা ছিল, আমরা যাত্রা শুরু করেছিলাম 7টা 27-এ। এটা সম্ভব হয়েছিল মুখার্জিদার জন্য, এবং আমরা সল্টলেক থেকে মুখার্জিদার ওখানে সিঁথিতে চলে গিয়েছিলাম, এবং উনি যারা রান্না করবেন তাদের নিয়ে বাসের মধ্যে প্রায় তৈরিই হয়েছিলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বরূপও চলে এলো সঙ্গে সঙ্গে, এবং আমরা সবাই মিলে স্টার্ট করলাম। তবে বিনায়ক থেকে তুললাম অনিন্দিতা ম্যাডাম এবং তার ফ্যামিলিকে। তারপরে চলে গেলাম সিঁথির মোড়, সেখান থেকে দিশান ম্যাডামকে তুলে তারপরে ওখান থেকে চলে গেলাম লেক টাউন। ওখানে আমার মামিমা দাঁড়িয়েছিলেন, তাকে তুললাম। তো আমরা সেখান থেকে আস্তে 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 প্রত্যেকটা সায়েন্স সিটি থেকে সায়ন্তনী, 13 নম্বর ট্যাঙ্ক থেকে ঋতুপর্ণা, ট্রায়াঙ্গুলার পার্ক থেকে ভাস্কর স্যার, তারপর বেহালা চৌরাস্তা থেকে প্রিয়াঙ্কা, বেহালা বাজার থেকে তমস্মিতা ম্যাডাম, এদেরকে তুলে আমরা একদম সঙ্গে সঙ্গে স্টার্ট করলাম। এবং কলকাতা ছাড়াতেই আমরা কিন্তু ডায়মন্ড হারবার রোড ধরিনি, আমরা ধরেছিলাম উস্তি রোড, সবুজে মাখা মলমলের মতন রাস্তা। পৌঁছে গেলাম বকখালিতে। এই আমরা নামখানার রাস্তা দিয়ে যাচ্ছি, নামখানার ব্রিজটা ক্রস করছি। হাতানিয়া দোয়ানিয়া যে খাল বলা হয়, এটা খাল না, বেশ প্রশস্ত নদীর মতন। আমি যখন প্রথম গিয়েছিলাম বকখালিতে তখন কিন্তু এখানে সেই ব্রিজটা ছিল না, এখানে ভেসেলে পার হতে হতো, প্রায় 1.5 ঘন্টা ওয়েটিং টাইম নিয়ে পার হতে হতো। এখানে এখন কেন টোলের ব্যাপার আছে, পার হওয়ার কোনো জন্য ওয়েটিং কিছু নেই। প্রশস্ত রাস্তা, দারুণ সুন্দর। এবং নামখানা থেকে বকখালির দূরত্ব 26 কিলোমিটার। আমাদের বাসখানা বসন্তদা অসম্ভব ভালো চালিয়েছিলেন, এবং অবশেষে আমরা এই বকখালিতে ঢুকছি। এই বকখালিতে ঢুকলাম, এবং বকখালিতে আমাদের দুটো হোটেলের থাকার ব্যবস্থা হয়েছিল। একটা হলো সাগর সৈকতে, আর একটা হয়েছিল হোটেল শ্যামসুন্দর। হোটেল এর থেকে বিচের দূরত্ব, এটা মেন বিচ নয়, এটা একটা পাশে একটা বিচ, বিচের দূরত্ব মেরে কেটে 60 সেকেন্ড বা 1 মিনিট, ঠিক আছে। এই যে দেখুন আমাদের এই যে সাগর সৈকতে, এবং তার উল্টো দিকেই হলো আমাদের হোটেল শ্যামসুন্দর। তো গিয়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই রান্না করা শুরু হয়ে গেল, এবং আমরা আনাচে কানাচে ঘোরাঘুরি শুরু করলাম। হোটেলে গিয়ে কেউ ঘরে গিয়ে ফ্রেশ হলো, আর ভাস্কর স্যার দেখলাম বেরিয়ে এসেই সমুদ্র সৈকতে চলে গেলেন স্নান করতে। তো দেখুন এই হোটেলটা বেশ চাকচিক্যময় দেখতে হোটেলটা। কিন্তু বকখালিতে একটা প্রবলেম দেখলাম, বেশ ভালোই প্রবলেম। আপনি উইকেন্ডে যদি যান, এখানে ভীষণ মানে ইলেকট্রিসিটি ডিস্টারবেন্স, কেননা ভীষণ ট্রিপ করে যাচ্ছে লাইনগুলো। ওনারা বললেন এই উইকেন্ডে এত মানুষ আসে
যে ওই এসি চালাতে হয়, তার ফলে ট্রিপ করে যাচ্ছে জিনিসগুলো। যাই হোক, ওনারা হোটেলের কর্তৃপক্ষ যথেষ্ট মানে তাড়াহুড়োর সঙ্গে ওগুলোকে রেস্টোর করতে থাকলেন। আমাদেরও খুব গরম লাগছিল। তো আমরা কোল্ড ড্রিঙ্কস দুটো কিনে কোল্ড ড্রিঙ্কস খেতে থাকলাম। আর সমুদ্র সৈকতে জামা কাপড় ছেড়ে যেতে লাগলাম এবং দেখলাম সমুদ্র তখন ভাটা চলছে, প্রায় অনেক দূরে সমুদ্র। তার মধ্যেও আমাদের অক্লান্ত পরিশ্রম করে আমরা সেই সমুদ্রের জলের দিকে ধাওয়া করে সমুদ্রে স্নান করলাম। তো ওয়েট করছিলাম কখন খাবার আসে। গল্প চলতেই থাকবে। আমরা 3টের সময় খেতে বসেছিলাম, উঠলাম 5টার সময়, সবাই ব্যাচে ব্যাচে খাওয়া হলো। এবার খাওয়ার পরেই আমরা টোটো করে বেরিয়ে পড়লাম ফ্রেজারগঞ্জ। আর দেখবো কার্গিল বিচ দেখবো, কেন কার্গিল বিচ থেকে সমুদ্রের মানে সানসেটটা অপূর্ব লাগে। এই যে যাচ্ছি এটা হলো বকখালির মেন রাস্তা, যেখান দিয়ে আমরা ঢুকেছি সেখান দিয়ে গিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে পড়ে, এবং ওখান দিয়েই আপনি যদি ডান দিকে দেখেন তাহলে আপনি পেয়ে যাবেন হলো মেন সমুদ্র সৈকতটা। সেখানে এখন দীঘার মতন প্রচুর পোস্টার নিয়ে বসে, আর মাঝখানে একটা শনি মন্দির আছে। তো আমরা প্রথমে চললাম কার্গিল বিচ, সেখান থেকে যাবো বেনফিশ, মানে যে জেটিটা আছে যেখান থেকে জম্বুদ্বীপ যাওয়ার লঞ্চ ছাড়ে। তারপর ওখান থেকে ফ্রেজারগঞ্জ হয়ে ইকো পার্ক হয়ে তারপর আবার ফিরবার কথা। তো আমরা চলছি, আমাদের যে টোটো দাদা নিয়ে যাচ্ছিলেন তিনি, তার সঙ্গে বেশ গল্প করতে করতে আমরা চলছিলাম। সুন্দর রাস্তা, বকখালি এখন রাস্তা ভীষণ সুন্দর। কিছুদিন আগে র্যামেল বলে একটা হয়ে গেছে, ঝড় এসেছিলো, তাণ্ডব এসেছিলো, তার ফলে অনেক গাছ বাড়ি নষ্ট হয়ে গেছে, কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, রিকভার করা হয়েছে খুব তাড়াতাড়ি। তো রাস্তাঘাটে সেসব কোনো চিহ্ন নেই, গাছের মধ্যে কিছুটা চিহ্ন আছে। চলুন একসঙ্গে আমার সঙ্গে চলুন, তারপরে আবার আমরা শুরু করব। অবশেষে আমরা পৌঁছলাম কার্গিল বিচে। এখানে যেহেতু একটু মেঘলা করে আছে, সূর্য দেখা যায়নি। কার্গিল বিচে এই নিয়ে আমার 3 বা 4 বার 3 বা 4 এরকমবার এসেছিলাম, এবং প্রতিবারই লাল টকটকে সমুদ্র লাল টকটকে সূর্য অস্ত যেতে দেখেছি। কিন্তু এবারে লাল টুকটুকে সূর্যকে অস্ত যেতে দেখলাম না, কিন্তু অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য সেটা আমাদের মন ভরিয়ে দিল। দেখুন কি বিস্তৃত একটা বিচ, কিন্তু এবারে দেখলাম সৌন্দর্য একটু প্রবলেম, কেননা মানে সেই আগের যে সৌন্দর্য ছিল সেটাকে কৃত্রিমতায় ঢেকে দেওয়া হয়েছে। প্রচুর বোল্ডার পিচিং করা হয়েছে, কারণ যে ঝড়ের তাণ্ডবের ফলে ঢেউগুলো আসে সেগুলো নাকি পাড় ভাঙছে, তাই জন্য এই বোল্ডার পিচিং করা হয়েছে। যাই হোক, আমাদের আধুনিকতা এবং আগেকার মিশ্রণেই থাকতে হবে। দাও ফিরে সে অরণ্য, নও হে লগর রাজি বললে তো হবে না, আমাদের সভ্যতাকেও এগিয়ে নিয়ে চলে যেতে হবে এবং পার্কে বাঁধতে। এবার আমরা পৌঁছলাম বেনফিশ মৎস্যবন্দর, তখন সন্ধে হয়ে গেছে। এইখানটা হলো একটা ফিশিং হারবার। এখান থেকে লঞ্চ যেগুলো ছাড়ে, ট্রলার বলতে হয়, এই ট্রলারগুলো সমুদ্রে যায় মাছ ধরতে এবং সেখান থেকে মাছ নিয়ে আসে। আরও কয়েকদিন পরে এই ট্রলার যাত্রা শুরু করবে, কারণ সমুদ্রেতে মিষ্টি জল মিশলে নাকি ইলিশ পাওয়া যায়, সেই ইলিশগুলো ধরে এখানে আনা হয়। তো এখন মোটামুটি এই জেটিটা ফাঁকাই রয়েছে। আর একটা ব্যাপার, এখান থেকে জম্বুদ্বীপ যাওয়া যায়, পার হেড 150 টাকা করে নেন এনারা জম্বুদ্বীপ। ওই আসতে যেতে 2 ঘন্টা লাগে, জম্বুদ্বীপ ঘুরিয়ে নিয়ে চলে আসেন। যাই হোক, আমরা কেউ যাইনি জম্বুদ্বীপ, আমরা ওখানে রিল্যাক্স করতে গিয়েছিলাম, তাই এটা দেখেই চলে এসেছিলাম। এবার পৌঁছে গেলাম ফ্রেজারগঞ্জ, যেখানে আছে ফ্রেজার সাহেবের বাংলো। এখানে এক মন্দির আছে, গঙ্গা মাতার মন্দির। এটা আগের বারেও দেখেছিলাম, এখন খুব সাজানো গোছানো হয়েছে, কিন্তু যে আকর্ষণটা এখানকার ছিল সেই আকর্ষণটা মোটামুটি এখন আর নেই। দেখুন এই মন্দিরটার ভেতরে আমি নিয়ে যাচ্ছি আপনাকে। আকর্ষণটার কথা পরে বলছি। মায়ের মন্দির খুব সুন্দর। চলে এলাম বেনসি বিচে। এখানে কাজ হচ্ছে দেখলাম বুলডোজার দিয়ে। তো এটার যে মূল আকর্ষণ ছিল সেই ফ্রেজার সাহেবের বাংলো, যেটা পুরো বাড়ি, একদম পুরো ভেঙে পড়া বাড়ি।
সেটা ওই যে টিম টিম করে একটা আলো জ্বলছে, ওটাই সেটা। অন্ধকারে আপনাকে দেখাতে পাচ্ছি না আপনাদেরকে। তো সেখানটার আসলে এখন এমনভাবে বোল্ডারের কাজ হচ্ছে, মানে বুলডোজারের কাজ হচ্ছে, সে বাড়ি পুরোটাই প্রায় ভেঙে পড়ার দশা, মানে ভেঙে যাবেও, আস্তে আস্তে ভেঙে ফেলাও হবে। তো এই অন্ধকারে নিয়ে যাচ্ছি, দেখুন দেখতে পান কিনা। তো সেই ভেঙে পড়া বাড়ির জায়গাটায় মানে কী হবে যা জানি না, তবে পাড় বাঁধানো চলছে। মনে হয় ওই মেরিন ড্রাইভ একটা রোড মতন হবে, যাতে ফ্রেজারগঞ্জ, কার্গিল দ্বীপ অ্যান্ড বকখালি সব পুরো জায়গাটা গাড়ি করে ঘোরা যাবে। এখন যে পথ নিয়ে আমরা এসেছি সে পথে গাড়ি চলে না, বড় সরু পথ, ওই জন্য ওইটা দেখানোর চেষ্টা হচ্ছে, দেখছি দেখাতে পারি কি না। আপনারা হয়তো কেউ দেখতে পাচ্ছেন না, দেখছি কি করা যায়। সঙ্গে থাকুন, পরে বলছি। পরের দিন সকালে আমরা যাব বিচে। হ্যাঁ, আমাদের কাছের বিচটা, মেন বিচটায় যাব না। দেখুন আমাদের হোটেল শ্যামসুন্দর, এখান থেকে বেরিয়ে আমরা এই হাঁটা পথে, 1 মিনিটও নয়, হাঁটা পথে বিচে যাব। সেই বিচে গিয়ে আনন্দ করব, চান টান করবো, তাই আমরা সবাই বিচে যাওয়া শুরু করলাম। এই সেই দেখুন প্রশস্ত বিচ, একদম আনএক্সপ্লোর্ড বিচ, কোথাও কোনো লোকজন নেই, নির্জন নিস্তব্ধ। একটু এগিয়ে চলুন, এগিয়ে যেতে হবে বেশ খানিকটা, প্রায় 1 কিলোমিটার 2 কিলোমিটার, কারণ এখন ভাটির টান চলছে। এই দেখুন হোটেলগুলো, সবচেয়ে আগে যে দইপায়ন বলে হোটেলটি আছে, আগে এসেছিলাম যখন, তখন ছিলাম এখানে, এর গায়ে গায়েই বিচটা। তো আমাদের হোটেলটা তার একটু পেছনে। এই দেখুন প্রায় 1 কিলোমিটার 2 কিলোমিটার হাঁটলে আপনার সমুদ্রটা পাবেন। কিন্তু সমুদ্রের ঢেউটা দীঘার মতন অতটা প্রবল না হলেও আপনারা স্বচ্ছন্দে চান করতে পারবেন, ভালো লাগবে বেশ চান করতে। আর আমরা তো রিল্যাক্সেশনের একটা টাইম কাটাতে গেছি, আমরা তো ওখানে দীঘার মতন ওই রকম চান করিনি। আর সত্যি কথা বলতে কি, দীঘা এখন ভীষণ রকমের মানে আবর্জনা যুক্ত হয়ে গেছে, মানে দীঘা যেতে ইচ্ছা করে না। তো তার থেকে এইরকম আনএক্সপ্লোর্ড ভার্জিন বিচগুলোতে যেতে ইচ্ছা করে। দেখুন কি অপূর্ব শোভা। আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি সমুদ্রের দিকে। আমার সঙ্গে সঙ্গে থাকুন, সবসময় যে কমেন্ট্রি দিতে হবে তার কোনো কাজ নেই, আপনারা উপভোগ করুন। যে দৃশ্য আমরা দেখে এসেছি সেই দৃশ্য আমি চেষ্টা করছি তুলে দিতে আপনাদের চোখের সামনে। আর কমেন্টে লিখবেন আপনারা কারা কারা বকখালিতে গেছেন, কিভাবে সময় কাটিয়েছেন। আর যদি কেউ যেতে চান তাদেরকেও আমি হেল্প করতে পারি, আমি তাদের কমেন্টসে লিখতে পারি, হোটেলের ফোন নাম্বার আমি দিয়ে দেবো, আর টোটো যারা চালান তার ফোন নম্বরও আমি দিয়ে দেবো। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
পরের দিন 17 তারিখ সকালবেলা এই ফ্রেজার সাহেবের এই ভুতুড়ে বাংলোর টানে আবার আমি এসেছি। দেখুন ভালো করে স্পষ্ট করে, এবার দেখুন গঙ্গা মায়ের মন্দির যেখানে আগের দিন রাত্রিটা আপনাকে দেখিয়েছিলাম। এই বেরোলাম, এই দেখুন বুলডোজার দিয়ে চারিদিকে কাজ হচ্ছে। এখানে একটা টাওয়ার বসানো হয়েছে কোস্টগার্ডের, এখানে পুরো বুলডোজার দিয়ে কাজ হচ্ছে। এই সেই ফ্রেজার সাহেবের বাড়ি, বুড়ো ভুতুরে বাড়ি। দেখলেই মনে হয় যে কোনো ভূত আছে বা প্রেতাত্মা আছে। ছাদ খসে পড়েছে, একতলার ছাদ। এবং যে ছবি আঁকাটা দেখছেন, এই যে এটি হলো ফ্রেজার সাহেবের। কৌশিকবাবু বলে একজন, তিনি গুগল ঘেঁটে এই ছবিটি বার করে এখানে এঁকে দিয়ে গেছেন দেওয়ালের গায়ে। আমাদের যেতে বারণ করা হলো ভেতরের দিকে, মানে বাড়ির ভেতরে ঢোকা একদম নিষেধ, কারণ সমস্ত দেওয়াল নাকি হুড়মুড়িয়ে পড়ে যাচ্ছে। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তার দায়িত্ব কেউ নেবে না। তো অ্যাবান্ডান্ড বাড়ি। কত ইতিহাস লুকিয়ে আছে প্রত্যেকটা ইটের গাঁথনিতে। আমাকে বারবার অবাক করে তাই এই বাড়িটা, যে একজন ভদ্রলোক সাহেব মানুষ, ব্রিটিশ, সে কত দূর থেকে এসে একটা আনএক্সপ্লোর্ড জায়গা বার করলো এবং সেখানে একটা বাংলো বাড়িয়ে নির্জনতাকে উপভোগ করছেন। আর আমরা সেই নির্জনতাটাকে বারবার ভেঙে ফেলছি। এরপরে খাওয়া দাওয়া করে আমরা 4টের সময় আবার স্টার্ট করলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ পরের দিনই আবার সবার অফিস খুলে যাচ্ছে। 17 তারিখ ছিল ঈদের ছুটি, 16 আর 17, 16 ছিল রোববার, 17 ছিল ঈদের ছুটি। দুদিনটা আমরা সবাই মিলে 31 জন মিলে উপভোগ করে আবার ফিরে চললাম বাড়ির পথে। আবার শুরু হবে রোজগার দৈনন্দিন দিনযাপনের পালা। তো সবাই ভালো থাকবেন, সবাই কমেন্টস করবেন কতবার কেউ বকখালিতে গেছেন কি না, আর বকখালিতে গেলে যদি কোনো প্রয়োজন হয়, কোনো ফোন নাম্বারের প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি কমেন্টসে বলবেন, আমি সেই কমেন্টস বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, এটা আমাদের একটা রিল্যাক্সেশনের একটা ছিল, তাই জন্য কমেন্টস বক্সে আমি কোনো ফোন নাম্বার কোনো কিছু শেয়ার করছি না। তো আপনারা যদি চান আমি শেয়ার করব, আর কমেন্ট বক্সে লিখবেন কেউ বকখালিতে গেছেন কি না। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।